নমস্কার বন্ধুরা। তোমরা কি কল্পনা করতে পারো যে চোখের পলকে একটা আস্ত ইমিগ্রেশন অফিস, বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট, বড় বড় ব্রিজ, এগুলো সব তাসের ঘরের মতো ভেসে যাচ্ছে? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে আমাদের প্রতিবেশী দেশ নেপালে। এবং সোশ্যাল মিডিয়ায় আমরা বেশ বিভিন্ন ভয়াবহ যে সমস্ত দৃশ্য সেগুলো দেখেছি, এবং বিভিন্ন ছবি এখানে উঠে এসেছে। তো সেগুলো দেখে সকলে আতঙ্কিত হয়ে গেছে। নেপাল এবং চীন সীমান্তে হঠাৎ করেই এক ভয়াবহ বন্যা, যেটা ফ্লাশ ফ্ল্যাডের কথা বলা হচ্ছে, সেটা আঁচড়ে পড়েছে। এবং এই পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে সম্পূর্ণ দেশে, অর্থাৎ সম্পূর্ণ নেপালের মধ্যে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। এবং এখানে কিন্তু ভারতেরও অনেক ট্যুরিস্ট রয়েছে, যার মধ্যে প্রায় বলতে পারো কয়েকশো, প্রায় 300-র ওপর কিন্তু ভারতীয়রাও এখানে কিন্তু কেউ, কাউকে তো হদিশই পাওয়া যাচ্ছে না, এবং কেউ কিন্তু এখানে আটকে পড়ে আছে। তার আবার কয়েকজন চীনের সীমান্তের দিকে আটকে পড়ে আছে। তো এমন একটা অবস্থায় হঠাৎ করে কী এমন হলো? এবং বিশেষ করে নেপালের যে ভয়াবহ দৃশ্য, সেখানকার পুরো নেপাল তো পুরো ছারখার হয়ে গেছে। তো এটা হলো, তার প্রধান কারণ হচ্ছে এখানে হঠাৎ করে যেটা মেঘভাঙা বৃষ্টি যেটা বলা হয়, সেটার কারণে কিন্তু এই ধরনের বন্যা হয়নি। এর পিছনে অন্য কোনো প্রাকৃতিক কোনো কারণ রয়েছে, নাকি কোন কোন কারণগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের এখানে দেখতে হবে। তো চলো আমরা দেখে নেব আজকের ভিডিওতে ঠিক কী ঘটেছিল এবং কেন ঘটেছিল, কোথায় ঘটেছিল জিনিসটি। প্রথমত আমাদের দেখতে হবে ঘটনার যে সূত্রপাত হচ্ছে সেটা কিন্তু 26 আগস্ট সকাল 9টার দিকে হয়েছে। এবং যে জায়গায়, সেটি হচ্ছে নেপালের রাসুয়া জেলা। ভালো করে ম্যাপটা খেয়াল করো। নেপালের কাঠমান্ডু যেটা রয়েছে, এটা ক্যাপিটাল সিটি। এবং এই যে রাসুয়া ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ রেড পয়েন্টে, এটাই হচ্ছে সেই রাসুয়া ডিস্ট্রিক্ট, যেটা আমাদের এই কাঠমান্ডু নেপাল থেকে প্রায় বলতে পারো 125 কিলোমিটারের উত্তরে অবস্থান করছে। ঠিক চীন এবং তিব্বত সীমান্তেই অবস্থান করছে এটি। এবং এই রাসুয়া জেলা নেপাল এবং চীনের মাঝখানে, এদের মধ্যে বাণিজ্য এবং পর্যটনের জন্য একটা গুরুত্বপূর্ণ পথও রয়েছে। সেই পথ হচ্ছে যে জায়গাটায় দুর্ঘটনাটা ঘটেছে বর্তমানে, সেটা। দেখো ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল। প্রথমত সমস্ত কিছু নর্মাল ছিল, রাস্তাঘাট, অফিস, যে যার মতো সব কিছু চলছিল নর্মাল। কিন্তু সব কিছু স্বাভাবিক ছিল, তারপর হঠাৎ হঠাৎ করেই জলের এক বিশাল স্রোত, যাকে বিশেষজ্ঞরা বলছে ওয়াল অফ ওয়াটার, মানে এমন বড়, মানে বলতে পারো যে সামুদ্রিক যে ঢেউ রয়েছে না, যেগুলো 2-3 তলা উঁচু হয়ে আসে, ঠিক এমনটাই কিন্তু ঘটেছিল এখানে। কয়েক সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতে কিন্তু সমস্ত কিছু আঁচড়ে পড়েছিল এখানে, সেটাই বলা হচ্ছে। এই জলের স্রোত শুধু ছিল না, এটা এটা ছিল বড় বড় কাদা পাথর ছিল এখানে, বরফের টুকরো ছিল, বড় বড় মানে পাথরের যে খণ্ডগুলো ছিল। শুধুমাত্র এখানে জল কিন্তু ছিল না, এর কারণে দুর্ঘটনা আরও ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। যে সমস্ত মানুষরা বাড়িতে ছিল, তাদের বাড়িঘর ভেসে নিয়ে কিন্তু চলে গেছে, কারণ এখানে বড় বড় পাথরের টুকরো ছিল, কাদা পাথর ছিল, ঠিক আছে, বড় বড় গাছের টুকরো ছিল। এবং রাস্তাঘাট, অফিস, ইমিগ্রেশন অফিস, সমস্ত কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাধারণত কোনো নদীর জলস্তর বাড়লে বা বাঁধ ভেঙে গেলে আমরা যেমনটা দেখি না, কিছুটা সময় পাওয়া যায়, ধীরে ধীরে নদীর জল আস্তে আস্তে অগ্রসর হয়, কিন্তু এখানে সেই রকম কোনো দৃশ্য দেখা যায়নি। এখানে হঠাৎ করে আকস্মিক কিন্তু ছিল এই ফ্লাড বা বন্যা। এখানে মানুষ কিন্তু কোনো রকমভাবে পালানোর কিন্তু সুযোগ পায়নি। মানে এমন ঘটনা ঘটে, চোখের পলক ফেলতে না ফেলতে কেউ বুঝতেই পারেনি যে এমন ঘটনা ঘটতে যাচ্ছে। যারা নিজের বাড়িতে ছিল তারা বাড়িতেই ছিল, কিন্তু হঠাৎ করে পুরো বাড়ি সহ পুরো এলাকাটা মানে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এবং এই বিপর্যয়ে আসল কারণটা কী ছিল তাহলে? ভূমিকম্প নাকি হিমবাহ ধস, কোনটা হবে? এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে হচ্ছে হঠাৎ এই বন্যা এলোটা কোথা থেকে। তোমরা জানলে অবাক হবে যে বন্যা আসার ঠিক মার্কিন যে ভূতাত্ত্বিক সংস্থা রয়েছে, ইউএস যে জিওলজিক্যাল যে সার্ভে রয়েছে, তারা কিন্তু আগে থেকেই কিন্তু তারা দেখেছে এই অঞ্চলটা, সেটাকে লক্ষ্য করেছে যে 4.4 থেকে 5.4 মাত্রার একটা ভূমিকম্প তারা রেকর্ড করেছিল। কিন্তু পরে বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখে যে এটি কোনো সাধারণ কোনো ভূমিকম্প ছিল না। তাহলে কি ছিল এটা? আসল ঘটনাটা ছিল হিমালয়ের প্রায় 5,200 মিটার উচ্চতায় থাকা একটা 2,000 ফুট চওড়া বিশাল আকারের হিমবাহ বা গ্লেসিয়ারের একটা অংশ রয়েছে, সেটা কিন্তু ভেঙে পড়েছে। যার ফলে কিন্তু এই ঘটনা আমরা দেখতে পেয়েছি। এবং এই বিশাল যে বরফের খণ্ডটা, সেটা কিন্তু 1 কিলোমিটার নিচের যে উপত্যকায় সজোরে এখানে আঁচড়ে পড়েছে, যার ফলে কিন্তু তীব্র ভূমিকম্পের মতো একটা কম্পন সৃষ্টি হয়েছে। এটা কোনো ভূমিকম্প কিন্তু ছিল না, এর কারণে কিন্তু এটা হয়েছিল। এবং বিশেষজ্ঞরা একে বোম ব্লাস্টের সাথে তুলনা করেছেন।
গ্লোবাল ওয়ার্মিং যেটা রয়েছে, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণেই মূলত হিমালয়ের যে বরফ সেটা দ্রুত গলছে এবং হিমবাহগুলো আলগা হয়ে যাচ্ছে, হিমবাহ ধরে রাখতে পারছে না যে পর্বত বা পাহাড়ের যে অঞ্চলগুলো রয়েছে, এবং এই ভেঙে পড়া বরফ আর যে গ্লেসিয়ার লেকের জমানো জল একসাথে মিশে আইস রক অ্যাভালাঞ্চ যেটাকে আমরা বলে থাকি, বা ভয়াবহ ফ্ল্যাশ ফ্ল্যাট, এটা তৈরি করে নিচের দিকে নেমে এসেছে। এবং ত্রিশূলি, ভালো করে খেয়াল করবে, এখানে দুটো যে আমাদের নদী, সেখানে কিন্তু এদের যে রাস্তা বা গতিপথ, সেই অঞ্চল দিয়ে কিন্তু এটা বয়ে গেছে। সেটা হচ্ছে ত্রিশূলি এবং ভোতে কোশি নদীর মাধ্যমে এই জল চারিপাশে সমস্ত এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে অত্যন্ত তীব্রতার সাথে। এই যে ভয়ঙ্কর দুর্যোগ, এর মাধ্যমে কতটা ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেছে এই ভয়াবহ পরিস্থিতিতে, সেই যদি আমরা সেদিক থেকে যদি নজর রাখি, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ শুনলে তো সকলে চমকে যাবে। তার কারণ সরকারি রিপোর্ট অনুযায়ী, সরকারি রিপোর্টের থেকে তো অটোমেটিক আমরা জানি যে অরিজিনালটা অনেকটাই বেশি হয়। যদিও সরকারি রিপোর্টে এখানে এখনও পর্যন্ত যেটা জানানো হয়েছে, 157 জনের বেশি মানুষের কিন্তু এখানে 359 জনের কিন্তু বেশি মানুষের মৃত্যুর খবর কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং এই সংখ্যাটা প্রতি মুহূর্তে কিন্তু বাড়ছে, কারণ ক্রমাগত কিন্তু এখানে উদ্ধার কার্য চলছে। আমাদের ভারত থেকেও কিন্তু ভারতীয় সেনাবাহিনী পাঠানো হয়েছে, সকলেই কিন্তু এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং ভারত থেকে কিন্তু 10 টনের ওপর বেশি কিন্তু খাদ্যদ্রব্য থেকে ওষুধ সামগ্রী সমস্ত কিছু কিন্তু পাঠানো হয়েছে ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে। এই যে 359 জনের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, আগে যেটা ছিল 157, প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে মৃত্যুর সংখ্যা সেটা বাড়ছে, মানুষের যে হারিয়ে যাওয়া বা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এমন মানুষের সংখ্যা কিন্তু প্রতি মুহূর্তে বাড়তে থাকছে, প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এগুলো বাড়তে থাকছে। এবং এখানে কিন্তু দেখতে হবে এই যে সংখ্যাটা, সেটা কিন্তু সবথেকে বড় যে চিন্তার বিষয় সেটা হচ্ছে এই এলাকার যে যারা ট্রেকিং বা কৈলাস মানসরোবরের যে যাত্রার একটি রুট হওয়ায় সেখানে বহু বিদেশি পর্যটক কিন্তু আটকে ছিল। হ্যাঁ, এখানে কিন্তু অনেক বিদেশি পর্যটকও কিন্তু আটকে রয়েছে, এমনকি আমাদের ভারতেরও কিন্তু মনে রাখতে হবে যে টোটাল 25টি আলাদা আলাদা দেশের 500-র বেশি মানুষ কিন্তু এখানে নিখোঁজ রয়েছে। এবং যদি শুধু আমাদের ভারতের কথা বলা হয়, আমাদের ভারতের থেকে কিন্তু 300-র ওপর মানুষ এখনও পর্যন্ত ওখানে আটকে রয়েছে বা নিখোঁজ হিসেবে কিন্তু বলা হচ্ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক দুর্ঘটনা যেটা কিন্তু ঘটে গেল। শুধু যে এই মর্মান্তিক দুর্ঘটনায় নেপালের যে মানুষজন মারা গেছে শুধু তাই নয়, নেপালের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা কিন্তু পুরোভাবে কিন্তু ভেঙে পড়েছে, এটা কিন্তু বলাই যায়। কারণ নেপালের যে মেরুদণ্ড সেটা ভেঙে যাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে প্রায় 13টি নির্মীয়মান হাইড্রো পাওয়ার বা জলবিদ্যুৎ প্রকল্প পুরোপুরিভাবে এখানে ধ্বংস হয়ে গেছে। এবং রাসুয়া জেলার যে 42 কিলোমিটারের যে রাস্তা, নদীর জলের সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এটা। নেপালের পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যেও অনেক জওয়ান কিন্তু এখানে বিপর্যয়ে নিখোঁজ বলে কিন্তু গণ্য করা হচ্ছে, তাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা এই বিপর্যয়ে যারা মানুষদেরকে পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে উদ্ধার করার জন্য যারা পাশে ছিল, তাদেরকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গণ্য করা হয়েছে, সেখানে কিন্তু জানানো হয়েছে। এবং ভারত থেকেও কিন্তু আমাদের বিমান বাহিনী, তারা কিন্তু এখানে হেলিকপ্টার বা বিমান বাহিনীর মাধ্যমে তারাও কিন্তু এই বিপর্যয়ে যারা আটকে রয়েছে তাদের কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছে, এবং যারা ভারতীয়রা যারা আটকে রয়েছে তাদের কিন্তু ফিরিয়ে আনার প্রবল চেষ্টা করছে ভারত সরকার। এবং এই দুর্যোগের ফলে ভারতের ওপর কী তার প্রভাব পড়বে, ভারত সরকারের কী পদক্ষেপ রয়েছে, দেখো এক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা যেহেতু নদীপথ দিয়ে আসছে এই জল, তার কারণে কিন্তু সমস্ত যে এলাকা রয়েছে, অর্থাৎ এই যে আমাদের নেপালের যে নদীগুলোর মাধ্যমে যে জলটা পরিবাহিত হচ্ছে, এর পরবর্তী এটা ভারতে প্রবেশ করবে, ভারতের উত্তরপ্রদেশ এবং আমাদের যে বিহার রয়েছে সেখানে কিন্তু এগুলো প্রবেশ করবে। তার মাধ্যমে কিন্তু বিশেষ করে গণ্ডক এবং কোশি নদীতে জলস্তর ভয়ানকভাবে বাড়ার আশঙ্কা কিন্তু এখানে রয়েছে। এবং উত্তরপ্রদেশ এবং বিহারের বিস্তীর্ণ এলাকায় হাই অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। তোমাদের বলে রাখি, এই যে জলস্তরটা, এটা কিন্তু উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্য দিয়ে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এটা প্রবেশ করবে, এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গে আসবে, সেটা বঙ্গোপসাগরে তো যাবেই, তার সাথে সাথে আরও কিছুটা জল কিন্তু বাংলাদেশের দিকেও যাবে। সুতরাং অবশ্যই যে সমস্ত নদী তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সরকার ভালোভাবে এগুলো কিন্তু নজরদারি রাখছে, সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, ভারত সরকার এই নিয়ে পদক্ষেপ অলরেডি গ্রহণ করছে। কিন্তু বিজ্ঞানীরা কিন্তু আবারও কিন্তু জানিয়েছে বা বিশেষজ্ঞরা কিন্তু পরামর্শ দিয়েছে যে দ্বিতীয়বার বন্যার কিন্তু আবারও আশঙ্কা রয়েছে নেপালে। তার প্রধান কারণটা কি না, নদীর গতিপথে যে বড় বড় পাথরের যে জমে থাকা, যে কাদা পাথর বলতে পারি বা বড় বড় পাথরের খণ্ড হতে পারে, গাছপালা হতে পারে, সেগুলো প্রাকৃতিকভাবে একটা বাঁধের তৈরি করেছে, যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তার প্রধান কারণটা আমি তোমাদের একটু ভালো করে যদি এটা বলি, দেখো এখান দিয়ে যদি নদী যদি প্রবাহিত হয় এবং এখানে যদি কোনো রকমভাবে বড় বড় পাথরখণ্ড কোনো কিছু যদি এখানে আটকে থাকে, তাহলে কি হবে, এটা একটা প্রাকৃতিকভাবে বাঁধের সৃষ্টি হবে। কিন্তু প্রাকৃতিক বাঁধ, এটা কৃত্রিম নয়। আর এখানে জলস্তর প্রতিনিয়ত বাড়তেই থাকবে, কারণ জল তো সবসময় পরিবাহিত হয়।
সবসময় বইতেই থাকে। এবং এখানে যদি এটা প্রাকৃতিকভাবে একটা দেওয়াল তৈরি করে ফেলে, তাহলে কি হবে, এটা কিছুক্ষণের জন্য জলটা আটকে থাকবে। কিন্তু এখানে যখনই নদীর জলের চাপ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, তখন কি হবে, এই প্রাকৃতিক বাঁধটা ভেঙে হঠাৎ করে একটা বিরাট বড় আবার কিন্তু বন্যার সৃষ্টি করতে পারে। এই আশঙ্কার কথাই কিন্তু বলছে বিজ্ঞানীরা বা অন্যান্য যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছে। সেই কারণেই কিন্তু নেপালে এই একটা ভয়ঙ্কর বিপর্যয় আরও একটা কিন্তু হতে পারে। তবে বন্ধুত্বের হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে আমাদের ভারত সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেছেন এবং ভারত ইতিমধ্যেই কিন্তু 10 টনের বেশি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ওষুধ এবং আমাদের যে মানবিক সহায়তা রয়েছে সেখানে কিন্তু নেপালে কিন্তু এগুলো পাঠানো হয়েছে। এছাড়াও যে ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, বিশ্ব ব্যাংক, আমেরিকা এবং অন্যান্য দেশ, তারা কিন্তু অর্থনৈতিকভাবে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এবং একটা মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বর্তমানে চলছে, সেটা হচ্ছে নেপালে। এবং নেপালে যে সমস্ত বাসীরা রয়েছে তারা কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছে, ঠিক আছে। তাদের আত্মীয় স্বজন তারা কারোর সাথে কন্ট্যাক্টও করতেই পারছে না, তাদেরকে খুঁজেও পাচ্ছে না। এমনকি আমাদের পশ্চিমবঙ্গ থেকেও অনেকজন কিন্তু এখানে আটকে পড়ে রয়েছে এখনও পর্যন্ত। সুতরাং পরিশেষে বলাই যায় যে প্রকৃতি যখন রুদ্ররূপ ধারণ করে, তখন কিন্তু মানুষের তৈরি যে আধুনিক প্রযুক্তি তার কাছে কিন্তু হার মানে। সেটার ভয়াল রূপ আমরা কিন্তু এই নেপালের মাধ্যমে দেখতে পেলাম। এবং অবশ্যই আমরা ভারতবাসী হিসাবে আশা করব আমাদের প্রতিবেশী দেশ নেপাল ভারত সরকারের সহযোগিতায় সমস্ত বিপর্যয় যারা যারা মানুষগুলো, যে সমস্ত মানুষদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে উদ্ধার করতে সক্ষম হবে এবং নেপাল তার আগের ছন্দে পুনরায় ফিরে আসবে। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, লাইক এবং শেয়ার করে দেবে এবং অবশ্যই এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।